হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউপি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2025 প্রাইমারি টেট 2025 উপলক্ষে আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকে থাকছে আমাদের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, যেটা আমরা ইংলিশ 2 বলে আলোচনা করব। পরীক্ষাটা হয়েছিল 20 আগস্ট, ঠিক আছে? 20 আগস্ট 2023 সালে পরীক্ষা হয়েছিল, অর্থাৎ এটা পেপার 2 এর প্রশ্ন। আজকে আমরা ইংলিশ 2, আমরা জানি ইংরেজি দুটো পেপার থাকে, ইংলিশ 1 এবং ইংলিশ 2। আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ 2 পেপার। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে ইংলিশ 1টাকে আলোচনা করে দিয়েছিলাম। আজকে যেটা আলোচনা থাকছে টপিক সেটা হচ্ছে ইংলিশ 2। প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে আনসারগুলো করার চেষ্টা করো, প্রত্যেকটা আনসার তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, চলো চলো ফার্স্ট কোশ্চেন। প্রত্যেকে ফার্স্ট কোশ্চেন আনসার করো। বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ক্লাসরুম রিসোর্স ফর লার্নার্স ইন টিচিং লার্নিং অফ ল্যাঙ্গুয়েজ। মানে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে নিচের কোনটি ক্লাসরুম রিসোর্স হিসাবে ব্যবহার করা হয় না, মানে ক্লাসের সম্পদ হিসাবে ব্যবহার করা হয় না। অর্থাৎ নিচের কোনটি শিক্ষার্থীদের ক্লাসরুমে শিখনের জন্য রিসোর্স হিসাবে বা সম্পদ হিসাবে ব্যবহার করা হয় না। এ হচ্ছে প্রশ্ন, আনসার করো। বলছে ক্লাসরুম লাইব্রেরি। প্রথমে কি বলছে? প্রথমে বলছে ক্লাসরুম লাইব্রেরি, রিডিং কর্নার, আর ক্লাসরুম হচ্ছে প্রসিডিওর আর ওয়ার্ল্ড ওয়ার। আনসার করো। প্রত্যেকে চেষ্টা করো, আমি প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেবো। দেখো, প্রত্যেকটা জিনিস চেষ্টা করো, না হলে কিন্তু তোমরা পারবে না। দেখো, তাহলে এখানে কি বলছে যে নিচের কোনটি হবে, তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে কি ক্লাসরুম প্রসিডিওর। এটা কিন্তু আমাদের আনসার হবে, ঠিক আছে? কারণ এটা কিন্তু আমাদের ক্লাসরুম যে রিসোর্স এর মধ্যে পড়ছে না। এবার বাকি উদাহরণগুলো কি কি সেইগুলো আমাদেরকে একটু একটু করে পড়ে নেব। প্রথমে দেখব ক্লাসরুম লাইব্রেরি। ক্লাসরুম লাইব্রেরি মানে কি? ধরো একটা ক্লাসরুম রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের বই রয়েছে, বিভিন্ন রেফারেন্স বই থাকতে পারে, বিভিন্ন নোটস বুক থাকতে পারে, এছাড়াও বিভিন্ন গল্পের বই থাকতে পারে, যে বইগুলো শিক্ষার্থীদের পড়াশোনার কাজে ব্যবহার করা হবে। এটাকে বলছে কি ক্লাসরুম লাইব্রেরি। 2 নম্বর বলছে রিডিং কর্নার। রিডিং কর্নার বলতে বোঝাচ্ছে বিদ্যালয়ের এমন একটা জায়গা করা হয়েছে যে জায়গাটাতে শিক্ষার্থীরা গিয়ে মনের আনন্দে একদম নিশ্চিন্তে কিন্তু পড়াশোনা করতে পারবে, সেটাকে বলছে রিডিং কর্নার। তাহলে রিডিং কর্নার কাকে বলছে? রিডিং কর্নার হচ্ছে এমন একটি জায়গা যেখানে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে নিজের পঠন পাঠন করতে পারে, এটাকে বলছে রিডিং কর্নার। আর 4 নম্বর বলছে কি ওয়ার্ড ওয়াল। ওয়ার্ড ওয়াল বলতে বোঝায়, ধরো এমন একটা ওয়াল আছে, ধরো এখানে একটা ওয়াল আছে। ওয়াল মানে কি? দেওয়াল আছে। সে দেওয়ালে কি আছে? বিভিন্ন ধরনের ম্যাগাজিনের ছবি আছে, বিভিন্ন ধরনের ধরো পত্রিকার ছবি আছে, বিভিন্ন ছবি রয়েছে। এগুলো শিক্ষার্থীদের পঠন পাঠনে সাহায্য করছে। এছাড়াও কি রয়েছে ওয়ার্ড ওয়াল। ওয়ার্ড ওয়ালে কি থাকে? বিভিন্ন ধরনের সেন্টেন্স লেখা থাকে, বিভিন্ন ভোকাবুলারি লেখা থাকে, এগুলোকে বলছে ওয়ার্ড ওয়াল। এগুলো কিন্তু শিক্ষার্থীদের পঠন পাঠনে সাহায্য করে বা রিসোর্স হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু ক্লাসরুম প্রসিডিওর বলতে বোঝাচ্ছে, ক্লাসরুম প্রসিডিওর হচ্ছে এমন একটা জায়গা যেখানে স্কুলের ম্যানেজমেন্ট সম্পর্কে কোনো নিয়মাবলী লেখা থাকে। যেমন ধরো ক্লাসের রুটিন থাকলো, ঠিক আছে, বা ক্লাসরুমের এক্সামের টাইম টেবিল থাকলো, এই সমস্ত জিনিসগুলো থাকছে। এটা হচ্ছে ক্লাসরুম প্রসিডিওর। অর্থাৎ স্কুলের যে সিস্টেম রয়েছে, কোনো একটা স্কুল বা বিদ্যালয়ের যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেমটাকে সুন্দরভাবে চালানোর জন্য যে প্রক্রিয়াটা করা হয় সেটা হচ্ছে ক্লাসরুম প্রসিডিওর। এটা কিন্তু ডাইরেক্টলি আমাদের টিচিং লার্নিং এর সঙ্গে সম্পর্কিত নয়। বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম লার্নিং বা টিচিং এর সঙ্গে সম্পর্কিত। তো এই অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। তারপরের প্রশ্ন দেখো কি বলছে। তারপরের প্রশ্ন পড়ো। বলছে দেখো, এ প্ল্যান। এ প্ল্যান মানে কি? একটা প্ল্যান ফর ইন্ডিভিজুয়াল লার্নিং। প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য কি করা হবে? একটা প্ল্যান করা হবে। বলছে এ প্ল্যান ফর ইন্ডিভিজুয়ালাইজ লার্নিং। প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা প্ল্যান করা মাস্ট বি ক্রিয়েটেড। প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা প্ল্যান অবশ্যই করতে হবে বাই এ ল্যাঙ্গুয়েজ টিচার। তো একজন ভাষা শিক্ষক অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল লার্নিং তৈরি করবেন। বোঝা গেল? কারণটা কি? কারণটা হচ্ছে দেয়ার ইজ
ডাইভার্সিটি, দেয়ার ইজ ডাইভার্সিটি। কারণটা কি? কারণটা হচ্ছে ডাইভার্সিটি রয়েছে ইন লার্নার্স, মানে প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে কি রয়েছে? ডাইভার্সিটি রয়েছে, বৈচিত্র্য রয়েছে। কারণ প্রত্যেকটা শিক্ষার্থীর মেধা আলাদা, প্রত্যেকটা শিক্ষার্থীর বোঝার ক্ষমতা আলাদা, প্রত্যেকটা শিক্ষার্থীর ইকোনমিক্যাল কন্ডিশন আলাদা, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে ডাইভার্সিটি রয়েছে ইন দ্য লার্নিং অফ দ্য নিউ ল্যাঙ্গুয়েজ। তাহলে ভাষা শিক্ষার, কোনো নতুন ভাষা শিক্ষার ক্লাসে প্রত্যেকটা শিক্ষার্থীর নতুন নতুন কি রয়েছে? ডাইভার্সিটি রয়েছে। তাহলে কি হবে বলো আনসার? তাহলে এ তো একদম কারেক্ট, এ তো একদম কারেক্ট। আমরা বলেছিলাম ইন্ডিভিজুয়াল লার্নিং এর উপরে ফোকাস করতে হবে। আমরা বারবার বলে থাকি প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ইন্ডিভিজুয়াল লার্নিং বা ইন্ডিভিজুয়াল প্ল্যানের ব্যবস্থা করতে হবে, কারণ প্রত্যেকটা শিক্ষার্থীর চাহিদা, যোগ্যতা, জ্ঞান কিন্তু আলাদা আলাদা। তাই এখানে আমার সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার 4। বোঝা গেল? অপশন নাম্বার 4 হচ্ছে প্রশ্নের কারেক্ট আনসার। নেক্সট 123 নাম্বার বলছে, ইন হুইচ মেথড ডাজ দ্য লার্নার্স ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্লে অ্যান সেন্ট্রাল রোল ইন টিচিং? ভালো করে দেখো, বলছে ইন হুইচ মেথড। ইন হুইচ মেথড মানে কোন মেথডে, ইন হুইচ মেথড মানে কোন মেথডে ডাজ দ্য লার্নার্স ফার্স্ট ল্যাঙ্গুয়েজ প্লে এ সেন্ট্রাল রোল ইন টিচিং। তাহলে নিচের কোন মেথডে শিক্ষার্থীদের শিক্ষণের ক্ষেত্রে মাতৃভাষা বা তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এখানে বলা হয়েছে নিচের কোন মেথডে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? 1 নম্বর বলছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। কি হবে? কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। 2 নম্বর বলছে গ্রামার ট্রান্সলেশন মেথড। 3 নম্বর বলছে টাস্ক বেসড লার্নিং আর ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথড তো আমরা প্রত্যেকেই জানি, এখানে কিন্তু বাংলা ভাষার গুরুত্ব নেই। আর কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে এখানেও বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া হয় না, এখানে টার্গেট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, টার্গেট ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দেওয়া হয়। আর গ্রামার ট্রান্সলেশন মেথড, যেখানে টার্গেট ল্যাঙ্গুয়েজের সঙ্গে কি করা হয়? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজের উপরও কিন্তু গুরুত্ব দেওয়া হয়। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডে টার্গেট ল্যাঙ্গুয়েজের সঙ্গে সঙ্গে ফার্স্ট ল্যাঙ্গুয়েজকে প্রাধান্য দেওয়া হয়। তাই এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার 2। আর এই গ্রামার ট্রান্সলেশন মেথডকে কি বলা হয় বলো তো? গ্রামার ট্রান্সলেশন মেথডকে বলা হয় কি? ওল্ডেস্ট মেথড। কি বলা হয়? তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডকে সব থেকে ওল্ডেস্ট মেথড কিন্তু বলা হয়। এই কথাটা ভালো করে মাথায় রাখতে হবে। আর এছাড়াও কি বলা হয়? এটা সব থেকে কি দেখে নাও, তাহলে এটা হচ্ছে সব থেকে ওল্ডেস্ট মেথড, ওল্ডেস্ট, এটা হচ্ছে ওল্ডেস্ট মেথড। আর একটা কি বলা হয়? এটাকে বলা হয় ক্লাসিক্যাল মেথড, ক্লাসিক্যাল মেথড, ঠিক আছে। তাহলে গ্রামার ট্রান্সলেশন মেথডকে কি বলা হয়? ক্লাসিক্যাল মেথড, এবং হচ্ছে কি সব থেকে ওল্ডেস্ট মেথড বলা হয়। আর গ্রামার ট্রান্সলেশন মেথডে কি করা হয়? রুলসের ওপরে ফোকাস করা হয়। কিসের ওপরে? রুলস, ঠিক আছে, রুলসের ওপর ফোকাস করা হয়। ভোকাবুলারির উপর ফোকাস করা হয়। তাই এইটাকে বলা হয় কি? ডিডাকটিভ মেথড। এটাকে কি বলা হয়? ডিডাকটিভ মেথড বলা হয়, মানে আর অবরোহী চিন্তন, ঠিক আছে। এইগুলো কিন্তু আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। এইগুলো কিন্তু পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর ডাইরেক্ট মেথডটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সব থেকে আধুনিক মেথড। প্রাইমারি টেট 2025-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, আমাদের কোর্সে অ্যাডমিশন হতে পারো। এখানে অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এটি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে যোগাযোগ করে তোমরা এই কোর্সের পুরো ডিটেলস তোমরা জানতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সিটেট, এছাড়াও অন্যান্য আদার স্টেটের প্রশ্নও তোমাদেরকে সলভ করানো হবে। প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ একদম থিওরি ক্লাস, সঙ্গে তোমরা এমসিকিউ, ক্লিয়ারিফিকেশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। বিশদ জানতে তোমাদেরকে ডায়াল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। তাহলে ডাইরেক্ট মেথডকে কি বলা হয়? ডাইরেক্ট মেথডটাকে বলা হয় কি মডার্ন মেথড, বা এটাকে বলা হয় কি ইন্ডাকটিভ মেথড, যেটাকে আমরা বলি আরোহী চিন্তন। বোঝা গেল? এইগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, কারণ এগুলো তোমাদের ডিটেলসে আমি ক্লাস অলরেডি করিয়ে দিয়েছি, তাই না? চলো।
নেক্সট কোশ্চেন 124 নাম্বার, প্রত্যেকে আনসার করে ফেলো, প্রত্যেকে আনসার করো। 124 নাম্বার প্রশ্ন বলছে চেতনের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ওয়াজ ভোজপুরি। তাহলে চেতনের প্রথম মাতৃভাষা কি? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে কি? তার মাতৃভাষা হতে পারে। তাহলে চেতনের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভোজপুরি। সিন্স অ্যারাইভিং ইন তামিলনাড়ু, যখন থেকে সে তামিলনাড়ুতে আসলো, হি নো লঙ্গার স্পিক ভোজপুরি, যখন সে তামিলনাড়ুতে আসলো তখন সে আর কিন্তু ভোজপুরিতে কথা বলে না। অ্যান্ড ওয়ানলি স্পিক ইংলিশ, যখন সে তামিলনাড়ুতে আসলো তখন থেকে সে ইংলিশে কথা বলে। উইথ দ্য নেটিভ, কিসের? মাতৃভাষার মতো সে কিন্তু ইংলিশে কথা বলে। হোয়েন দ্য নিউ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রিপ্লেস দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ, যখন তার দ্বিতীয় ভাষা তার মাতৃভাষাকে পরিবর্তন করে দিল। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, এটাকে আমরা কি বলবো? ভালো করে বোঝো। বলছে কি কোড মিক্সিং বলা হয়, সাবস্ট্রাক্ট মানে সাবট্রাকটিভ বাইলিঙ্গুয়ালিজম বলা হয়, আর কোড সুইচিং বলা হয়, আর বাইলিঙ্গুয়ালিজম বলা হয়। আনসার করো, প্রত্যেকে চেষ্টা করো, প্রত্যেকে চেষ্টা করো, কি হবে অ্যান্সার? এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার 2। কেন 2 হলো বলো তো? কারণ সাবট্র্যাক মানে কি? সাবট্র্যাক মানে হচ্ছে বাদ দেওয়া। কি নাম? বাদ দেওয়া। ঠিক আছে, বাদ দেওয়া মানে বিকল্প। তাহলে প্রথমে ছিল তার ভোজপুরি ল্যাঙ্গুয়েজ, তারপরে কি চলে আসলো? তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে ভোজপুরিটাকে বাদ দিয়ে ইংলিশ করা হলো। তাই এটাকে বলা হয় কি? সাবট্রাকটিভ বাইলিঙ্গুয়ালিজম। মনে থাকবে, তো এটাকে বলা হয় সাবট্রাকটিভ বাইলিঙ্গুয়ালিজম। চলো 125 নাম্বারটা, 125 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সাপোর্ট এ প্রি রিডিং অ্যাক্টিভিটি। তাহলে নিচের কোনটি প্রি রিডিং অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে? আস্কিং লার্নার্স টু সামারাইজ দ্য টেক্সট, মানে শিক্ষার্থীদেরকে তুমি জিজ্ঞাসা করবে যে এই টেক্সটটাকে মানে সার সংক্ষেপ বলো। এটা কি প্রি রিডিং এর মধ্যে পড়ছে? একদম নাই। আমি কোনো একটা টপিক পড়লামই না, না পড়ে কি আমি তার সারমর্ম বলতে পারবো? একদম বলতে পারবো না। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো পোস্ট রিডিং। কি বলবো বলো? এটাকে আমরা বলবো পোস্ট রিডিং। মনে থাকবে? তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো পোস্ট রিডিং বলবো। 2 নম্বর বলছে ইউজিং এ প্রেডিকশন টাস্ক। কি বলা যায়? ইউজিং এ প্রেডিকশন টাস্ক। প্রেডিকশন মানে কি? অনুমান করা। যে আমরা কোন টপিকটা পড়তে চলেছি বাচ্চারা, তোমরা একটু অনুমান করো তো। অবশ্যই এটা কিন্তু প্রি রিডিং অ্যাক্টিভিটির মধ্যে হতে পারে। 3 নম্বর বলছে টিচিং গ্রামাটিক্যাল স্ট্রাকচার, মানে গ্রামাটিক্যাল স্ট্রাকচার মানে এটা হচ্ছে কি? হোয়েল রিডিং। কি বললাম? হোয়েল, হোয়েল রিডিং। আমরা রিডিং এর 3টে স্টেজ পড়েছিলাম, একটা হচ্ছে কি প্রি রিডিং, পোস্ট রিডিং, আর হোয়েল রিডিং। তাহলে টিচিং গ্রামাটিক্যাল স্ট্রাকচার মানে শিক্ষার্থীদেরকে গ্রামাটিক্যাল স্ট্রাকচার আমি শেখাচ্ছি, মানে এটা আমি পড়তে পড়তে বাচ্চাদেরকে শেখাচ্ছি, তাই এটা হোয়েল রিডিং। 4 নম্বর বলছে ইউজিং প্যারাফ্রেজিং টাস্ক, এটাও কিন্তু হচ্ছে কি প্যারাফ্রেজ করা। প্যারাফ্রেজিং মানে কি? যেটা আমরা ব্যবহার করি প্র্যাগমেটিক হিসাবে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক আনসার হবে কি? আমাদের অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। চলো 126 নাম্বারটা আনসার করো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু অ্যাবাউট রিমিডিয়াল টিচিং। নিচের কোনটি রিমিডিয়াল টিচিং সম্পর্কে সঠিক? বলছে নিচের কোনটি রিমিডিয়াল টিচিং সম্পর্কে সঠিক। খুব ভালো প্রশ্ন এটা। বলছে দেখো প্রোভাইডিং সাপোর্ট টু ইমপ্রুভ পারফরমেন্স, শিক্ষার্থীদেরকে সাপোর্ট করা যাতে শিক্ষার্থীরা তাদের পারফরমেন্সকে আরো ভালো করতে পারে। 2 নম্বর বলছে শোয়িং সিম্প্যাথি টু ব্যাকওয়ার্ড স্টুডেন্ট, তাহলে যে সমস্ত স্টুডেন্টরা ব্যাকওয়ার্ড শ্রেণী তাদের প্রতি আমাকে সিম্প্যাথি দেখাতে হবে। 3 নম্বর বলছে প্রোভাইডিং এক্সট্রা মার্কস টু ইমপ্রুভ পারফরমেন্স, মানে তাদের পারফরমেন্স যাতে ভালো হয় তার জন্য তাদেরকে এক্সট্রা মার্ক প্রদান করা। 4 নম্বর বলছে গিভিং এক্সট্রা অ্যাটেনশন টু গিফটেড চিলড্রেন, তাহলে শ্রেণীকক্ষে যারা গিফটেড স্টুডেন্ট রয়েছে তাদেরকে এক্সট্রা অ্যাটেনশন প্রদান করা। তাহলে কি হবে আনসার? তাহলে রিমিডিয়াল টিচিং এর লক্ষ্য হচ্ছে অপশন নাম্বার এ প্রোভাইডিং সাপোর্ট টু ইমপ্রুভ পারফরমেন্স, তাহলে শিক্ষার্থীদের পারফরমেন্সকে উন্নত করার জন্য তাদেরকে আরো বেশি সাপোর্ট দিতে হবে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন।
নেক্সট কোশ্চেন দেখো, প্রত্যেকে আনসার করার চেষ্টা করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা। দেখো 127 নাম্বার বলছে যে এখানে মানে একটা দাবি রাখা আছে এবং কারণ লেখা আছে, ঠিক আছে? কারণ এবং ফলাফল বলছে ইংলিশ ইজ অ্যান অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। মানে ভারতবর্ষে অফিসিয়াল অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ বলা হয় কাকে? ইংরেজিকে। খুব ভালো কথা, অ্যাবসলিউটলি কারেক্ট, এটা খুব ভালো কথা। 2 নম্বর বলছে ইংলিশ ইজ টট অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া স্কুল। ইংরেজিকে আমাদের ভারতবর্ষে একটা বিদেশি ভাষা হিসাবে শিক্ষা দেওয়া হয়। এটা কি ভুল না ঠিক? অবশ্যই এটা কিন্তু ভুল। কেন? কারণ আমাদের ভারতবর্ষে ইংলিশকে আমরা কি হিসাবে শিক্ষা দিই? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এগুলো কিন্তু ভুল করবে না, ঠিক আছে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে শিক্ষা দিই। তাহলে ইংরেজি যদি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ না হয়ে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি? তাহলে ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি। কি বললাম? তাহলে ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি। এই কথাটা মাথায় রাখবে। তাহলে এখানে আমার সঠিক আনসার অপশন নাম্বার এ। এ হচ্ছে ট্রু, আর হচ্ছে ফলস। বোঝা গেল? ক্লিয়ার? চলো 128 নাম্বারটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ এ ল্যাঙ্গুয়েজ। নিচের কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? প্রশ্ন বলছে নিচের কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়। অপশন নাম্বার এ বলছে ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক। ভাষা হচ্ছে একটি সাংকেতিক। অবশ্যই সঠিক। ল্যাঙ্গুয়েজ ইজ স্ট্যাটিক। দেখো স্ট্যাটিক কে বলেছে? আমি যখন তোমাদের পড়িয়েছিলাম ল্যাঙ্গুয়েজের যে তোমার বৈশিষ্ট্যগুলো ছিল, সেই বৈশিষ্ট্য পড়েছিলাম না, ক্যারেক্টারিস্টিক অফ দ্য ল্যাঙ্গুয়েজ, মনে পড়ছে? তখন বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ডায়নামিক। কি বলেছিলাম? ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডায়নামিক, মানে গতিশীল। ল্যাঙ্গুয়েজ হচ্ছে গতিশীল। ল্যাঙ্গুয়েজ ভাষা কি? ভাষা কিন্তু পরিবর্তনশীল। তারপর নেক্সট বলছে ল্যাঙ্গুয়েজ ইজ সোশ্যাল। ল্যাঙ্গুয়েজ ইজ সোশ্যাল মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে সামাজিক। 4 নম্বর বলছে ল্যাঙ্গুয়েজ ইজ সিস্টেমেটিক। ল্যাঙ্গুয়েজ আমরা একটা সিস্টেমের মধ্যে দিয়ে শিখি। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার 2। বোঝা গেল? অপশন 2। চলো নেক্সট কোশ্চেন দেখো, পরের কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, আমরা দেখতে পাচ্ছি বলছে প্রমোটিং স্টুডেন্ট টু রিকল প্রিভিয়াস নলেজ ইজ ইম্পর্টেন্ট। মানে শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান, শিক্ষার্থীর যে পূর্ব জ্ঞান রয়েছে সেটাকে রিকল করা, মানে মনে করিয়ে দেওয়া। এটা কি করতে হবে? তোমাকে প্রমোট করতে হবে। মানে শিক্ষার্থীরা যাতে তাদের পূর্ব জ্ঞানকে মনে করতে পারে, অনুসরণ করতে পারে, রিকল করতে পারে, তার তার জন্য তোমাকে কি করতে হবে? প্রমোট করতে হবে, মানে শিক্ষার্থীদেরকে আরো এনকারেজ করতে হবে। কারণটা কি? কারণটা বলছে রিকলিং দ্য প্রিভিয়াস নলেজ, মানে পূর্ব জ্ঞান যাচাই, হেল্প স্টুডেন্ট কানেক্ট দ্য নোন নলেজ টু দ্য নিউ নলেজ। কারণটা কি? তোমার কাজ হচ্ছে শিক্ষার্থীদের পূর্ব জ্ঞানকে যাচাই করা। কারণটা কি? কারণটা হচ্ছে শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান কি করে? নতুন জ্ঞান অর্জনে হেল্প করে বা নতুন জ্ঞান অর্জনে সাহায্য করে। কারণ তাদের জানা জিনিসটা কি করতে পারে? নতুন নলেজে অ্যাপ্লাই করতে পারে। তাহলে কি হবে আনসার? তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার 4। বোথ এ এবং আর হচ্ছে ট্রু, এবং আর হলো এর এক্সপ্লেনেশন, মানে সঠিক ব্যাখ্যা। বোঝা গেল? 130 নাম্বারটা বলছে এ টিচার অফ ক্লাস 8, বলা হয়েছে এ টিচার অফ ক্লাস 8 asks her learners to produce a leaflet about saving energy at home as an assignment. These tasks will cater to which features of the language? প্রশ্নের মানে বলা হয়েছে একজন টিচার, সে ক্লাস 8 এর, মানে একজন ক্লাস 8 এর টিচার তার শিক্ষার্থীদের বললেন যে তোমরা এনার্জি সেভ করার উপরে, মানে বিদ্যুৎ সংরক্ষণ, শক্তি সংরক্ষণের উপরে একটা লিফলেট তৈরি করো। লিফলেট মানে কি বলতো? ওই যে হ্যান্ডবিল তৈরি করে না, ওইগুলো তৈরি করতে বলেছে। বোঝা গেল? এই যে মানে এটা শিক্ষার্থীদের কোন বৈশিষ্ট্যকে বা কোন চাহিদাটাকে পূরণ করে? বলছে কোশ্চেন ফর্ম, পজিটিভ ইম্পারেটিভস, তারপর বলছে কি কম্পারেটিভস, আর দ্য পাস্ট টেন্স। কি হবে অ্যান্সার?
শিক্ষার্থীর কোন চাহিদাটা পূরণ করছে এখানে? আনসার করো। তাহলে এখানে সঠিক আনসার হবে কি পজিটিভ ইম্পারেটিভস। কি বলা হলো? এখানে সঠিক আনসার হবে পজিটিভ ইম্পারেটিভস। কারণ দেখো এখানে প্রশ্ন করার যে গঠন, মানে প্রশ্নের গঠন থেকে না আসছে না। কারণ শিক্ষার্থীদেরকে আমি এখানে লিফলেট বানাতে বলেছি, হ্যান্ডবিল বানাতে বলেছি, এখানে কিন্তু প্রশ্ন তৈরি করার কথা আসেনি। আর পজিটিভ ইম্পারেটিভ কথার অর্থ হচ্ছে ইতিবাচক আবশ্যিকতা, অর্থাৎ যে যে জিনিসগুলো মেনে চলতে হবে, অর্থাৎ সেই সমস্ত জিনিসগুলো সম্পর্কে সতর্ক করা। 3 নাম্বার বলছে কম্পারেটিভ, কম্পারেটিভ মানে তুলনা করা, এখানে নিশ্চয়ই তুলনা করা কিছু বোঝাচ্ছে না। আর 4 নাম্বার বলছে দা পাস্ট টেন্স, এখানে তো অতীত কালের কিছু আসছে না। তাই অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। প্রাইমারি টেট 2025-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো আমাদের কোর্সে অ্যাডমিশন হতে পারো। এখানে অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এটি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে যোগাযোগ করে তোমরা এই কোর্সের পুরো ডিটেলস তোমরা জানতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সিটেট, এছাড়াও অন্যান্য আদার স্টেটের প্রশ্নও তোমাদেরকে সলভ করানো হবে। প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ একদম থিওরি ক্লাস, সঙ্গে তোমরা এমসিকিউ ক্লিয়ারিফিকেশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। বিশদ জানতে তোমাদেরকে ডায়াল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। নেক্সট 131 নাম্বারটা, 131 নাম্বার বলছে while planning a lesson one of the objectives is to enable learners to produce typical business communication with customers. This objective match with one of the types of text genres list below. ভালো করে প্রশ্ন পড়ো, আমি তারপরে বাংলা মানে বলে দিচ্ছি। বলছে হোয়েল প্ল্যানিং এ লেসন, যখন তুমি লেসন প্ল্যান তৈরি করবে, হোয়েল প্ল্যানিং এ লেসন মানে যখন তুমি লেসন প্ল্যান তৈরি করবে, ওয়ান অফ দ্য অবজেক্টিভস, একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ বা লক্ষ্য হলো, ইজ মানে হলো টু ইনেবল লার্নার, শিক্ষার্থীদেরকে ইনেবল করা মানে শিক্ষার্থীদেরকে সক্রিয় করা, টু প্রডিউস টাইপিক্যাল বিজনেস কমিউনিকেশন। টাইপিক্যাল মানে কি? যেটা আমাদের প্রচলিত, টাইপিক্যাল বিজনেস কমিউনিকেশন। তাহলে বিজনেস কমিউনিকেশন মানে কি? ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ তৈরি করার দক্ষতা গড়ে তুলবে উইথ কাস্টমার। দিস অবজেক্টিভ ম্যাচ, এই যে লক্ষ্যটা কোনটার সঙ্গে ম্যাচ করছে? রিপোর্ট, ডেসক্রিপশন, আর্টিকেল আর লেটার। কি হবে আনসার? তাহলে এখানে সঠিক আনসার হবে কি লেটার। তাহলে লেটারের মাধ্যমে কিন্তু কি করা যায়? কাস্টমারের সঙ্গে কিন্তু বিজনেস করা যায়। লেটারের মাধ্যমে কি করা হয়? কাস্টমারের সম্পর্কে বিজনেস করা যায়। রিপোর্ট, আর্টিকেল, ডেসক্রিপশন এইগুলোর মাধ্যমে কি আমরা বিজনেস করতে পারি? এগুলো বিজনেস করা যায় না। কারণ রিপোর্টে কি হয়? রিপোর্টে কোনো ইনফরমেশন বা তথ্য তুলে ধরা হয়। ডেসক্রিপশন মানে কি? কোনো প্রোডাক্ট সম্পর্কে বর্ণনা দেওয়া হয়। আর্টিকেলে এখানে কোনো একটা ইনফরমেশন, সেটা নিউজ পেপার বা ম্যাগাজিনে প্রকাশিত হয়। আর রিপোর্টের মাধ্যমে কি করা হয়? রিপোর্টের মাধ্যমে যে কোনো একটা কোম্পানি কোনো রুলস বলো, কোনো নিয়ম বলো, সেগুলো কি করা হচ্ছে? লেটারের মাধ্যমে বা নোটিশ আকারে প্রকাশিত করে। তাই এখানে সঠিক আনসার হবে কি অপশন নাম্বার 4 লেটার। কারণ লেটার রাইটিং আমরা পড়েছি, লেটার রাইটিং এর মধ্যে কি পড়ে? লেটার রাইটিং এর মধ্যে পড়ছে আমরা জানি যে একটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি নোটিফিকেশন আছে, নোটিশ। ঠিক আছে, নোটিশ দেওয়া, অপশন 4। চলো নেক্সট বলছে 132 নম্বর প্রশ্ন। বলছে এ টিচার আস্কস স্টুডেন্ট টু লুক অ্যাট দ্য 4 মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। একজন শিক্ষক আস্কস স্টুডেন্ট, তার শিক্ষার্থীদেরকে বললেন টু লুক অ্যাট দ্য 4 মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। টু লুক অ্যাট মানে তাকাতে বললেন। এ টিচার আস্কস স্টুডেন্ট টু লুক অ্যাট দ্য 4 মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। 4টে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দিকে তাকাও বা দেখো। ইন দ্য পিকচার, ওই ছবির দিকে। অ্যান্ড ডিসকাস, এবং আলোচনা করো। হোয়াই দে আর ইউজ ইন ডিফারেন্ট মিউজিক্যাল কনটেক্সট। বলছে কেন দে আর ইউজ, কেন সেগুলোকে ব্যবহার করা হবে ডিফারেন্ট মিউজিক্যাল কনটেক্সট, বিভিন্ন যে আলাদা আলাদা ডিফারেন্ট কনটেক্সচুয়াল রয়েছে সেখানে। চুজ দ্য কগনিটিভ স্কিল দ্যাট ম্যাচ দিস অ্যাক্টিভিটি। এক্ষেত্রে কোন কগনিটিভ অ্যাক্টিভিটিটাকে ম্যাচ করছে, মানে বৌদ্ধিক বিকাশ। অ্যানালাইজিং, কম্পোজিং, রিজনিং, ইমাজিনিং। ইমাজিনিং মানে কি? ইমাজিন করা মানে কি করা?
মানে মানে কল্পনা করা। ইমাজিন কথার অর্থ হচ্ছে কল্পনা করা, রিজনিং কথার অর্থ হচ্ছে যুক্তি তর্ক দিয়ে বিচার বিশ্লেষণ, যুক্তি তর্ক দেখানো। আর কম্পোজিং মানে হচ্ছে কি লেখা, কম্পোজিং কথার অর্থ হচ্ছে কোনো একটা লেখা। আর অ্যানালাইজিং মানে কোনো কিছুকে বিশ্লেষণ করা। তাহলে এখানে কি বলছে দেখো, চারটে ইনস্ট্রুমেন্টকে দেখানো হলো ছবির মাধ্যমে এবং সেগুলো নিয়ে আলোচনা করতে বলা হলো। তার মানে হচ্ছে অ্যানালাইজ করতে বলা হলো। চারটে ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়েছে, ধরো তবলা, গিটার, পিয়ানো, এরকম কিছু দেওয়া হয়েছে। এবার বলা হলো এগুলো সম্পর্কে ডিসকাস করো। তার মানে এটা হচ্ছে অ্যানালাইসিস করতে বলছে। অপশন এ। 133 নাম্বারটা দেখো কি বলা হয়েছে, বলছে হোয়েন মোনোলিঙ্গুয়াল স্পিকার, যারা একটা কথায় কথা বলে মানে একটা ভাষায় কথা বলে, যখন যারা একভাষী শিক্ষার্থী বা পরীক্ষার্থী বলতে পারি বা স্টুডেন্ট বলতে পারি, মোনোলিঙ্গুয়াল স্পিকার মুভ ফ্রম ফর্মাল টু ইনফর্মাল মোড অফ স্পিচ উইদিন দ্য সেম স্পোকেন অর গেস্টার আইডিয়া দে আর এনার্জিং ইন, তাকে আমরা কি বলবো, কোড মিক্সিং, কোড সুইচিং, ডাইলেক্ট এবং সোশিও লিঙ্গুইস্টিক। কি হবে অ্যান্সার? তো এটা সঠিক আনসার হবে কি কোড সুইচিং। কোড সুইচিং মানেটা কি? কোড সুইচিং হচ্ছে যখন আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজ থেকে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে চলে যাব, সেটাকে বলছে ফর্মাল, মানে কোড সুইচিং। তাহলে ফর্মাল ল্যাঙ্গুয়েজ কি, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ কি? যখন দেখো আমরা কোনো স্যারের সঙ্গে কথা বলি বা কোনো একটা সম্মানীয় ব্যক্তির সঙ্গে কথা বলি, কত আমরা ফর্মালিটি মেনটেন করি, আপনি করে কথা বলি। কিন্তু যখন আমরা বাড়িতে কথা বলি, তখন কি আমরা আপনি বা সহি শুদ্ধ করে কথা বলি? একদম বলি না। তাহলে ফর্মাল ল্যাঙ্গুয়েজ কোনটা? যখন আমরা সহি শুদ্ধভাবে কথা বলবো সেটাকে বলছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ। আর যখন আমরা মনের ভাব প্রকাশ করবো সেটাকে বলবো ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। তাহলে সেটাকে আমরা কি বলবো? কোড সুইচিং। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে চিলড্রেন্স ইনফর্মাল ইন্টারাকশন, ফ্রেন্ডশিপ অ্যান্ড রিলেশনশিপ উইথ আদার ইন দেয়ার কমিউনিটি আর বেসড অন দেয়ার ইউজ অফ হুইচ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। বলছে চিলড্রেন ইনফর্মাল ইন্টারাকশন, ইনফর্মাল মানে কি? এই যে বললাম শুধুমাত্র মনের ভাব প্রকাশ করা। তা চিলড্রেন ইনফর্মাল ইন্টারাকশন, ফ্রেন্ডস কাদের সঙ্গে করছে, মানে ইনফর্মাল ইন্টারাকশন সেটা হচ্ছে কি ফ্রেন্ডশিপ, তারপর রিলেশনশিপ, ফ্রেন্ডশিপের সঙ্গে করছে, কোনো রিলেশনশিপ মানে আত্মীয়দের সঙ্গে করছে, উইথ আদার ইন দেয়ার কমিউনিটি আর বেসড অন দেয়ার ইউজ অফ হুইচ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। এটা কি বলছে? অ্যাকোমোডেশন, অ্যাসিমিলেশন, ল্যাঙ্গুয়েজ সোশিয়ালাইজেশন এবং ইনকালচারেশন। তাহলে এখানে সঠিক আনসার হবে কি ল্যাঙ্গুয়েজ সোশিয়ালাইজেশন। তাহলে আমাদের যে সোশ্যালে যারা রয়েছে, বন্ধুরা রয়েছে, ফ্রেন্ডশিপ রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদের সঙ্গে যখন আমরা কথা বলছি সেটাকে আমরা বলবো ল্যাঙ্গুয়েজ সোশ্যালাইজেশন। অপশন নাম্বার 3। নেক্সট দেখো 135 নাম্বার, বলছে ইন দ্য কেস অফ ভোকাবুলারি ইউজ, ইন দ্য কেস অফ ভোকাবুলারি ইউজ গ্রামার প্রোভাইড এ পাথওয়ে লার্নার্স। তাহলে কি বলছে? ভোকাবুলারি ব্যবহার করার ক্ষেত্রে গ্রামার আমাদেরকে কোনটা প্রোভাইড করে? বলছে কম্বাইন লেক্সিক্যাল আইটেম, লেক্সিক্যাল আইটেম মানে যেগুলো অর্থ সম্পূর্ণ শব্দ, অর্থ সম্পূর্ণ শব্দগুলোকে কি করতে সাহায্য করছে? কম্বাইন, কম্বাইন মানে মানে সংযুক্ত করতে সাহায্য করছে। ইনটু মিনিংফুল এবং কমিউনিকেটিভ এক্সপ্রেশন, যাতে আমরা একটা অর্থপূর্ণভাবে মিনিংফুলি কি করতে পারি, একটা কমিউনিকেটিভ এক্সপ্রেশন তৈরি করতে পারি। 2 নম্বর বলছে রিটেলিং লিসেনিং ইনপুট ইনটু ওরাল ইনপুট, যেটা আমরা শুনবো সেটা আমরা বলতে পারবো। 3 নম্বর বলছে ড্রাফট ফর্মাল পিসেস অফ দ্য রাইটিং, আমরা কোনো একটা রাইটিং এর ড্রাফট করতে পারবো। অপশন নাম্বার 4 স্পিক ইন ফর্মাল সিচুয়েশন উইথ গ্রেটার অ্যাকুরেসি অ্যান্ড কনফিডেন্স, আমরা আরো সুন্দরভাবে কি করতে পারবো? অ্যাকুরেসি এবং কনফিডেন্সের সঙ্গে কি করতে পারবো? ভাষাকে ব্যবহার করতে পারবো। তাহলে এখানে স্পিক মানে কথা বলতে পারবো। তাহলে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, এটা তো অপশন নাম্বার 4 তো হবেই, কিন্তু অপশন নাম্বার এ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। কারণটা কি? যখন আমরা ভালোভাবে গ্রামারটা জানবো তখন ওই যে মিনিংফুল যে লেক্সিক্যাল যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমরা পরপর কিন্তু কম্বাইন করতে পারবো এবং মিনিংফুল একটা সেন্টেন্স তৈরি করে আমাদের কমিউনিকেশন করতে পারবো। তো অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, মানে পার্ট অফ স্পিচটাকে খুঁজে বের করতে বলছে। বলছে দেখো গ্লেন স্পাইড, স্পাই মানে কি বলতো? স্পাই, স্পাই মানে হচ্ছে তদারকি করা, মানে কারোর প্রতি
মানে কি বলি, স্পাই মানে যারা যারা গুপ্তচর বলে না, কি গুপ্ত মানে মানে নজরদারি করা। ঠিক আছে, গ্যালেন স্পাই, গ্যালেন কি করছে, নজরদারি করছে ম্যানিটিনি ফিশ, ছোট ছোট মাছের প্রতি। কি করছে, ডার্টিং টু অ্যান্ড ফ্রো ইন দা মার্কারি ওয়াটার, সরি মার্কি ওয়াটার। মার্কি ওয়াটার মানে হচ্ছে ঘোলা জল। মানে গ্যালেন কি করছে, স্পাইডটা কি, অবশ্যই এটা ভার্ব, মানে কারো প্রতি কি করা, নজরদারি করা। আর মার্কি ওয়াটার মানে কি, মার্কি হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়াটার হচ্ছে নাউন। তাহলে মার্কি ওয়াটার মানে ঘোলা জল। তাহলে কি হবে, যেখানে দেখো ভার্ব এবং কি রয়েছে, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডজেক্টিভ, অপশন 3 কারেক্ট। 142 নাম্বারটা, কমপ্লিট দ্য ওয়ার্ড অ্যানালজি। এখানে কমপ্লিট দ্য ওয়ার্ড অ্যানালজি গুলো বলছে। ইম্পোজিং, ইম্পোজ মানে হচ্ছে কোনো কিছু ওপরে চাপিয়ে দেওয়া, ইম্পোজ করা, বা কোনো কিছুর প্রতি আকৃষ্ট করা। ইম্পোজ মানে আকৃষ্ট করা। কি হবে, ইমপ্রেসিভ, ইমপ্রেসিভ মানে আকৃষ্ট করা। তারপর হচ্ছে কি ট্রোনসি, এই ট্রোনসি কথার অর্থ হচ্ছে যখন কোনো শিক্ষার্থীরা বিনা কারণে স্কুল যায় না তাকে বলছে কি ট্রোনসি। তাহলে কি হবে, ফুল হার্ডনেস মানে বোকা। তারপরে কি মানে অ্যাবসেন্টিজম মানে কি, দেখো অ্যাবসেন্টিজম মানে হচ্ছে অনুপস্থিত, লাইং মানে মিথ্যা, আর প্লে অ্যাক্টিং মানে কোনো কিছু অভিনয় করা। তাহলে সঠিক আনসার হবে কি অ্যাবসেন্ট। বোঝা গেল, অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ডস পার্ট অফ স্পিচ। মানে এখানে আবার পার্ট অফ স্পিচটাই খুঁজে বলতে বলেছে। বলছে দে অলসো মিট ম্যানি আদার্স পিপুল হু হ্যাভ দ্য সেম ইন্টারেস্ট অ্যান্ড বিলিভস। বলছে দেখো এখানে অলসো, এই অলসো, দে অলসোটা কি, অলসোটাকে আমরা প্রত্যেকেই জানি, কি বলো, বলে ফেলো। আর সেম ইন্টারেস্ট মানে তার ইন্টারেস্ট রয়েছে, বলো কি হবে অ্যান্সার। প্রত্যেকে চেষ্টা করবে, খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ। গুড। তাহলে এখানে কি অলসো হচ্ছে কি, অলসো হচ্ছে একটা অ্যাডভার্ব, অলসোকে আমরা জানি প্রত্যেকে অ্যাডভার্ব। আর ইন্টারেস্টটা কি, ইন্টারেস্ট হচ্ছে একটা নাউন। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। তাহলে অলসো হচ্ছে অ্যাডভার্ব আর ইন্টারেস্ট হচ্ছে নাউন। তো নেক্সট কোশ্চেন বলছে কমপ্লিট দ্য ওয়ার্ড অ্যানালজি। এবার কমপ্লিট দ্য ওয়ার্ড অ্যানালজিটা খোঁজো। কনফিডেন্ট, কনফিডেন্ট মানে কি বলো। কনফিডেন্ট কথার অর্থ হচ্ছে যে আমরা জানি আত্মবিশ্বাস, আর সাই মানে লাজুক, মানে যার আত্মবিশ্বাস রয়েছে সে কিন্তু লাজুক হবে না, মানে বিপরীত শব্দ। তাহলে অ্যাভারেজ, অ্যাভারেজের বিপরীত শব্দ কি হবে, সিমিলার, বিলো পেয়ার। ঠিক আছে, মানে বিলো পেয়ার মানে হচ্ছে নিচে, মানে এক্সট্রা অর্ডিনারি, আর আন্ডারস্ট্যান্ড। তাহলে কি হবে, যারা অ্যাভারেজ তার বিপরীত কি হবে, এক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। তাহলে টোটাল আমরা কিন্তু তোমার 20 যে পরীক্ষা হয়েছিল, 20 তারিখে যে পরীক্ষাটা হয়েছিল, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করে দিলাম। ঠিক আছে, আর এটার উপরে শুধু ম্যাথটা থাকলো, ম্যাথটা আমি করে দেবো, তাহলে কিন্তু কমপ্লিট তোমাদের। দেখো তাহলে আমরা কিন্তু আজকে আলোচনা করলাম 20 আগস্ট 2023 সালের পুরো প্রশ্ন। ঠিক আছে, এখানে তোমাদের ইভিএস, সরি, তোমাদের সাইকোলজি আলোচনা করেছি, ইংরেজি আলোচনা করলাম, পেপার 2, মানে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সবগুলো আলোচনা করে দিলাম। তো টোটাল তোমাদের আজকে কত হয়েছে, আর কোন জায়গায় প্রবলেম হলে বুঝতে অবশ্যই আমাকে জানাবে। আর তোমাদের জন্য আর একটা গুরুত্বপূর্ণ নিউজ, তোমাদের জন্য নতুন ব্যাচ শুরু হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে। এখানে প্রাইমারি, ঠিক আছে, প্রাইমারি, আপার প্রাইমারি, তারপর প্রাইমারি ইন্টারভিউ, তারপর মক টেস্ট, যার যেটা প্রয়োজন তোমরা সমস্ত কোর্স পেয়ে যাবে। এই যে নাম্বারটা বলে দিলাম 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে পুরো ডিটেলস জানতে পারবে। ওকে, থ্যাংক ইউ।